বন্ধুরা, চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা পড়বো অপরিচিত গল্পটি। অপরিচিত গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো প্রথমে আমরা লেখক পরিচিতি পড়ে নিব। প্রথমে আমরা লেখক পরিচিতি পড়ে নিব। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7ই মে জন্মগ্রহণ করেন। 1268 এবং কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। বিশ্বকবি অভিধানে সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা এবং বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী। তার লেখনীতে বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে। তার ছোট গল্প বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্পের সমতুল্য। 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে ভিখারিণী গল্পের রচনার মাধ্যমে তিনি অখণ্ড গল্পগুচ্ছ সংকলিত 95টি ছোট গল্প রচনা করেছেন। এর বাইরেও সে গল্প স্বল্প এবং লিপিকা গ্রন্থে তার আরও গল্প সংকলিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটি হলো মুসলমানের গল্প। তার রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গল্পটির নাম হচ্ছে কি? মুসলমানের গল্প। স্বর্ণযুগ পারিবারিক জমি তদারকি সূত্রে কুষ্টিয়া শিলাদহে বসবাসকালেই রবীন্দ্রনাথের ছোট গল্প রচনা স্বর্ণযুগ, সোনার কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো তিনি এই সময়ে রচনা করেন। প্রকৃতির পটে জীবনকে স্থাপন করে জীবনের গীতিময় বিশ্বজনীয় প্রকাশই রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ সম্পদ। তবে 20 শতকের রচিত গল্পের প্রকৃতি ও গীতিময়তার স্থলে বাস্তবতায় প্রাধান্য পেয়েছে। গল্পকার হিসাবে তিনি যেমন বরেণ্য, ঔপন্যাসিক হিসাবেও বাংলা সাহিত্যে তার স্থান সুনির্দিষ্ট। তার তার রচিত উপন্যাসগুলোর মধ্যে চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ। তার উপন্যাসগুলো হলো চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ। এখানে হচ্ছে শেষের কবিতা কি তাহলে? উপন্যাস। যোগাযোগ বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ। নাটক রচনা ক্ষেত্রে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব অবিসংবাদী। তার রচিত বিশেষভাবে উল্লেখযোগ্য নাটকগুলো হলো রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী। 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট তিনি 7ই মেতে জন্মগ্রহণ এবং 7ই আগস্টে মৃত্যুবরণ করেন। 1348 বঙ্গাব্দে 22 শ্রাবণ জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনাবসান ঘটে।
আজ আমার বয়স 27 মাত্র। এই জীবনটা দৈর্ঘ্য হিসাবে বড় না গুণ হিসাবে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকে উঠিয়ে উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাসে তাহার জীবনে মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট বলি করিয়া লিখিব। যা ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করিবেন, তাহারা ইহার রস বুঝিবেন। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইয়াছি। ছোটবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশায় আমাকে শিমুল ফুল এবং মকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিয়া সুযোগ পাইয়াছিলেন। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হওয়ার এই কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে স্বরূপ এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রূপ আবার যেন আমি করিয়া প্রকাশ পাই। আমার পিতা এককালে গরিব ছিলেন, ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন, ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই। মৃত্যুতে তিনি হাঁপ ছাড়িয়া বাঁচিয়াছেন, তার এই প্রথম অবকাশ। আমার তখন বয়স অল্প, মার হাতেই আমি মানুষ। মা গরিব ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী এ কথা তিনি বলেন না, আমাকেও বলতে দেন না। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি, সেজন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সটাই হইল না। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। আমার আসল অভিভাবক আমার মামা। তিনি আমার চেয়ে বড়জোর বছর 6 বড়, কিন্তু ফল্গুর বালির মতো তিনি আমাকে সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুকাইয়া লইয়াছেন। তাহাকে না খুঁড়িয়া এখনকার এক গুণ্ডুস্য রস পাইবার জো নাই। এই কারণে কোনো কিছু জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতেই হয় না। কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র। তামাকটুকুও পর্যন্ত খাই না। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্তই ভালো মানুষ। মাতার আদেশে মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অন্তঃপুরের শাসন চলিবার মতো করিয়া আমি প্রস্তুত হইয়াছি। যদিও কোনো কন্যা সম্বরা হন, তবে এই সুলক্ষণটি স্মরণ করিবেন। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্যদেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হাট করিয়া আসিবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। তিনি এমন বেহাই চান যেখানে টাকা নাই, অথচ যে টাকা দিতে কুসুর করিবে না। যাই হোক, শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুটির পরিবর্তে বাধা হুকার তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। না রে, ওটা দি বালিশটা। 1 মিনিট ওয়েট। আমি তো তোর ফোন নাড়ুয়ে নি বুঝি। তাহলে কাজ হয়েছে কহ দি, কাজ থোয়া পায় কহ। হ্যাঁ, কিছুদিন পূর্বেই এম.এ. পাশ করিয়াছি। সামান্য যত দূর পর্যন্ত দৃষ্টি যায়, শুধু ধুধু করিতেছে। পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয়ে দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাইরে আছেন মামা। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় যখন বিশ্বব্যাপী নারীরূপী মরীচিকা দেখিতেছিল, অবকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মে তার গোপন কথা। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে আমার শরীর মন আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষ্ণার্ত।
আমি হরিশকে বলিলাম, একেবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখ। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, তাই সর্বত্র তাহার খাতির। মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। বাপের অবস্থা ঠিক যেমনটি চান তেমনি। এককালে ইহাদের বংশ লক্ষ্মীর ঘট মঙ্গল ঘটে ভরা ছিল, এখন তার শূন্য বললেও হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশের বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া তিনি পশ্চিমে গিয়া বসবাস করিতেছেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন। একটি মেয়ে ছাড়া তার আর কিছু নাই, সুতরাং তাহার পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। এমন কথা ভালা ভালো কথা, এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15। তাই শুনিয়া মামার মন ভার হইল। বংশে তো কোনো দোষ নাই, বাপের কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। একে তো বরের মহার্ঘ, তাহার উপর ধনুক ভাঙ্গা পণ। কাজেই বাপের কেবল সুপুর করিতেছে, কিন্তু মেয়ের বয়স তো সুপুর করিতেছে না। যাই হোক, হরিশের সরস রচনা গুণ আছে। মামার মন নরম হইল। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। কলিকাতার বাইরে বাকি যে পৃথিবীটা আছে, সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। জীবনে একেবারে বিশেষ কাজে তিনি কন্যাগর পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনু হইতেন, তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তার সংহিতায় একেবারে নিষিদ্ধ করিয়া দিতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। মেয়ের নাম কি? কল্যাণী। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল, তা আমার বিনু দাদা, আমার পিস্তুত ভাই। তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। বিনুদা ফিরিয়া আসিয়া বলিল, মন্দ নহে, খাঁটি সোনা বটে। বিনুদাদা ভাষাটা অত্যন্ত আর্ট। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝিল আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। বলা বাহুল্য, বিয়ার উপলক্ষে কন্যাপক্ষে কলকাতা আসিতে হইল। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে, বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে, চুল কাঁচা, গোফে পাক ধরিতে আরম্ভ করিতেছে মাত্র। সুপুরুষ বটে। ভিড়ের মধ্যে দেখিলে সকলে আগে তার চোখ উপর পড়িয়া মতো চেহারা। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইলেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে একটি কথা বলেন, যেন তাহার পুরো জোর দিয়া বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটিল। ধনে মানে আমার স্থান যে শহরের কারো চেয়ে কম নয়, সেটাকে তিনি এক প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। সোমনাথ বাবু এই কথা একেবারে যোগ দিলেন না। কোনো ফাঁক একটা হু হু করিয়া শোনা গেল না। আমি হইলাম দমিয়ে যাইতাম, কিন্তু মামাকে দমানোর শক্ত। তিনি সোমনাথবাবু চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন, লোকটা অত্যন্ত নির্জীব, একেবারেই কোনো তেজ নাই। বেহাই সম্প্রদায়, আর যাই হোক, তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে খুশি হইলেন। সোমনাথবাবু যখন উঠিলেন, তখন মামার সংক্ষেপে উপর হইতে তাকে বিদায় দিলেন। গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়েছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়া অভিমান করিয়া থাকেন। কথাবার্তা কোথাও তিনি ফাঁক ফুঁকো ডাকেন না। টাকার অঙ্ক তো স্থির ছিলেন। তারপর গহনা কত ভরি এবং কত সোনা দরে হইবে, সেটাও বাধাবাধি হইয়া গিয়েছিল। আমি নিজে এই সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনায় কি স্থির হইল। মনে জানিতাম এই স্থূল অংশটা বিবাহের একটা প্রধান অংশ, এবং সেই অংশের ভার যার উপর তিনি এক কড়াও ঠকিবেন না। মানে যার উপর ভার রয়েছে তিনি এক কথাও ঠকিবেন। এটা এটা হচ্ছে আমাদের অনুপমের বিশ্বাস। বস্তুত আশ্চর্য পাকা লোকটি বলিয়া মামা আমাকে সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে, সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াই জিতিবেন, এই একেবারে ধরা কথা। এই জন্যই আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারের প্রতি যে ইহাতে কিছু যে বাঁচুক আর যে মরুক,
গায়ের হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল। বাহক এত গেল যে তার আদমশুমারি করিতে হইল যে কেরানি রাখিতে হইবে। তাহাদিগকে বিদায় করিয়া অপর পক্ষে যে নাকাল হইতে হইবে সে কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশিয়া বড় বড় কোলাহলে মস্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতী পদ্মাবন বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। আংটিতে হারেতে জড়িতে জহরতে আমার শরীর যেন গহনায় দোকানে নিলাম চড়িয়া বলিয়া বোধ হইল। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সে কতই পরিমাণ সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চলিয়াছিলাম। মামা বিবাহের বাড়িতে ঢুকিয়া খুশিয়া হইলেন না। একেবারে তো উঠানেতে বরযাত্রীদের জায়গা সংকুলন হওয়ার শক্ত। তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের। ইহার পরে শম্ভুনাথবাবুর ব্যাপারটা নেহাত ঠান্ডা, তার বিনয়টা অজস্র নয়। মুখে তো এক কথাই নাই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙ্গা, টাক পড়া, মিশ কালো এবং বিপুল শরীর। তার একটা উকিল বন্ধু, তিনি যদি নিয়ত হাত জোর করিয়া মাথা হেঁট করিয়া নম্রতা স্থিতি হাস্য গদগদ বনে কনসার্ট পার্টির করতালে বাজাইয়া হইতে শুরু করিয়া বর্বরতার প্রত্যেকের বারবার প্রচুর রূপে অভিষিক্ত